হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তোমার পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। আজকে আমাদের আরও একটা সায়েন্স এনসিইআরটি এক্সাম্পলারের ক্লাস। এই ক্লাসে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড। এইভাবে একটা একটা করে যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসা শুরু হয়ে গেছে, সেরকম প্রত্যেকটা চ্যাপ্টার একটা একটা করে ধরে তোমাদের কমপ্লিট করিয়ে দেবো এই সায়েন্স এক্সাম্পলার এই ক্লাসগুলোর মাধ্যমে। তো সকলকে বলবো সকলে মনোযোগ সহকারে ক্লাসটা করো এবং আজকের ক্লাসে অনেকগুলো কোশ্চেন রেখা হয়েছে কমপ্লিট, একেবারে এনসিইআরটি এক্সাম্পলারে যতগুলো কোশ্চেন ছিল সবগুলো কোশ্চেনই এখানে তুলে ধরেছি। তাই সকলকে বলবো ঠান্ডা মাথায় ক্লাসটা মনোযোগ সহকারে করো এবং আজকের ক্লাসের যে প্রশ্নগুলো রাখা হয়েছে অনেক কোশ্চেন জৈব যৌগ থেকে আছে, রাসায়নিক বন্ধন থেকে আছে। তো সেইগুলোর অনেকের হয়তো করতে অসুবিধা হতে পারে, রাসায়নিক বিক্রিয়া থেকেও কোশ্চেন আছে। তো সেগুলো যাদের করতে অসুবিধা হবে তার জন্য বলবো। এবং আজকের ক্লাসের শেষে আমি সেই ক্লাসের লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা দেখতে পাবে। রাসায়নিক বন্ধনের ক্লাস করানো আছে, জৈব যৌগের ক্লাস করানো রয়েছে এবং সেই সঙ্গে অবশ্যই করে রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বিক্রিয়া এগুলোর ওপর প্রত্যেকটা ক্লাস করানো রয়েছে। সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা একবার করে ক্লাস করার পর দেখে নেবে যদি কোনো ডাউট থাকে। তাছাড়াও যদি কোনো ডাউট থাকে তার জন্য আমাকে তোমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, আমি সেই ডাউট সলভের কাজ করে দিতে পারি। ক্লাসের শুরুতেই তোমাদের বলবো, যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়া তোমরা ডিজিটাল পড়াশোনা একাডেমি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে অবশ্যই যুক্ত হতে পারো, কারণ এর মাধ্যমে তোমরা আমার সঙ্গে যাবতীয় কন্ট্রাক্টের কাজটা করতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নাও আজকের প্রথম কোশ্চেন। বলছে বায়ুমণ্ডলে কার্বন যে অবস্থায় উপস্থিত থাকে, তাহলে আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে এই বায়ুমণ্ডলে কার্বন কি হিসাবে উপস্থিত রয়েছে। তাহলে আমাদের বায়ুমণ্ডলে যে হিসাবে আমরা কার্বনকে পাই সেটা কি হিসাবে? কার্বন ডাই অক্সাইড হিসাবে পাই। সেই জন্যে আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে গেল। বায়ুমণ্ডলে আমরা কার্বনকে কার্বন ডাই অক্সাইড রূপে পাই। যদি বলতো ভূপৃষ্ঠে অর্থাৎ মাটির ভেতর কি হিসাবে থাকে, সেখানে কয়লা হিসাবে থাকে। এছাড়া আদার্স কয়লা হিসাবে না, এর পাশাপাশি মাটির মধ্যে থাকা বিভিন্ন যে সমস্ত জৈব উপাদান রয়েছে সেই জৈব উপাদানের মধ্যেও কিন্তু কার্বন অবশ্যই উপস্থিত থাকে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কার্বন যৌগ সম্পর্কে কোনটি সঠিক? অর্থাৎ যে কার্বনের যে সমস্ত কম্পাউন্ড গুলো আমরা দেখছি বা দেখি সেই সমস্ত কার্বন কম্পাউন্ড গুলোর মধ্যে কোন গুণ বর্তমান আছে এই নিম্নলিখিত গুলির মধ্যে। বলছে এরা বিদ্যুতের সুপরিবাহী। আমরা দেখেছি কার্বন কন্টেনিং যে সমস্ত কম্পাউন্ড রয়েছে তারা মেনলি বিদ্যুতের সুপরিবাহী হয় না, একমাত্র গ্রাফাইট যে কিনা বিদ্যুতের সুপরিবাহী, তাপের সুপরিবাহী। এছাড়া বাদবাকি কার্বন গঠিত যত যৌগ আছে, এটা আর একটা যেটা আছে সেটা হচ্ছে গ্যাস কার্বন, এরা বিদ্যুতের সুপরিবাহী। এছাড়া বাদবাকি যারা রয়েছে তারা কেউই বিদ্যুতের সুপরিবাহী নয়। তাই কার্বন গঠিত যৌগগুলো ইন জেনারেল আমরা বলতে পারি বিদ্যুতের কুপরিবাহী। বলছে নিজেদের অণুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে, নিজেদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকে বলেছে, এটা হবে না। নিজেদের অণুগুলির মধ্যে শক্তিশালী আকর্ষণ বল থাকে না, এটা সঠিক হবে, এটা সঠিক হবে। তাহলে আমাদের সঠিক উত্তর যে দুটো পেলাম সেটা হচ্ছে অপশন 2 এবং অপশন 4, এই দুটোই হচ্ছে এই বাক্যর মধ্যে সঠিক বাক্য, কার্বন যৌগ সম্পর্কে সঠিক। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে নিজেদের মধ্যে শক্তিশালী আকর্ষণ বল থাকে না, এটা কেন হলো না, বা এটা কেন হলো আর কেন থাকে না বা থাকে, এটা কি বিষয়? শক্তিশালী বন্ধন বলতে বোঝাচ্ছে কার্বন আর একটা কার্বন পরমাণু নিজেদের মধ্যে যে বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে, এটা কি ধরনের বন্ধন? আমরা এই যৌগটা নিলাম, এই যৌগ দুটো কার্বন কি হচ্ছে পরস্পরের মধ্যে একটা সিঙ্গেল বন্ধন দ্বারা গঠিত হয়েছে, তাহলে এই বন্ধনটাকে কি বলা হয়? ঠিক, এটাকে সমযোজী বন্ধন বলা হয়।
আরেক ধরনের বন্ধন হয় যেটাকে তড়িৎযোজী বন্ধন বলে, যেমন হচ্ছে NaCl, এদের মধ্যে যে বন্ডিং আছে তাকে বলা হবে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ধন। তাহলে এই সমযোজী বন্ধন এবং আয়নীয় বন্ধনের মধ্যে যদি ডিফারেন্স দেখতে যাও, দেখবে সমযোজী বন্ধনগুলো দুর্বল প্রকৃতির হয়, আয়নীয় বন্ধন শক্তিশালী হয়। এটাই বলা হয়েছে এই লাইনটার মাধ্যমে যে নিজেদের মধ্যে শক্তিশালী আকর্ষণ বল। এবার সমযোজী বন্ধন দুর্বল হয় কেন? এদের মধ্যে এই দুটো কম্পাউন্ডের মধ্যে আকর্ষণ বল শক্তিশালী নয় সেই জন্য। কিন্তু এই আয়নীয় যৌগের মধ্যে আকর্ষণ বল খুব শক্তিশালী হয়। কেন? সোডিয়াম হচ্ছে একটা পজিটিভ চার্জ আর ক্লোরিন হচ্ছে একটা নেগেটিভ। তাহলে পজিটিভ এবং নেগেটিভ তাদের মধ্যে আকর্ষণ বল সবচাইতে তো বেশি হবেই, সেই কারণে এদের আকর্ষণ বল বেশি হয়, মানে বন্ধনটা মজবুত হয়। তাই জন্য এটা আয়নীয় যৌগের বৈশিষ্ট্য, শক্তিশালী আকর্ষণ বল থাকে। কিন্তু কার্বন গঠিত যৌগগুলো যেহেতু সমযোজী যৌগ, তাই কি হচ্ছে এদের মধ্যে আকর্ষণ বল কম হয়, কারণ এদের বন্ধন কি হয়? দুর্বল প্রকৃতির হয়। ক্লিয়ার? এর থেকে ডিটেলস জানতে গেলে সমযোজী যৌগ আয়নীয় যৌগ সম্বন্ধে তাহলে ক্লাস করানো আছে, রাসায়নিক বন্ধন, সেই ক্লাসটা করে নাও। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। বলছে একটি অ্যামোনিয়া অণুর আছে, তাহলে অ্যামোনিয়া অণুর মধ্যে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্যটি রয়েছে? তাহলে অ্যামোনিয়া অণুর যদি আমরা গঠন দেখি, একটা নাইট্রোজেন, সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে? 5টা ইলেকট্রন থাকে। তার মধ্যে 3টে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন একযোজী পরমাণু। সেই 3টে হাইড্রোজেনের সঙ্গে কি করবে? 3টে বন্ধন গঠন করবে। ঠিক, 3টে বন্ধন গঠন করেছে। আর দুটো লোন পেয়ার অফ ইলেকট্রন মাথার উপর থাকবে। তাহলে দেখো টোটাল 5টা ইলেকট্রন হলো, প্রত্যেকটা বন্ধনে নাইট্রোজেন একটা করে কন্ট্রিবিউট করেছে। আর ওপরে দুটো আছে, 3টে বন্ধনে 3টে, আর ওপরে দুটো, টোটাল নাইট্রোজেনের ভ্যালেন্স সেলে 5 ইলেকট্রন থাকে। তাহলে 5টা ইলেকট্রন এখানে আমরা দেখতে পেয়ে গেলাম। তাহলে এবার এই যে অ্যামোনিয়ার গঠনটা আমরা এখানে দেখছি, সেই গঠনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে এক বন্ধন গঠন হয়েছে বা সিঙ্গেল বন্ধন গঠিত হয়েছে। অর্থাৎ 3টে হাইড্রোজেন নাইট্রোজেনের সঙ্গে একটা করে এক বন্ধন দ্বারা গঠিত। তাহলে আমরা বলতে পারি অ্যামোনিয়ার মধ্যে কেবলমাত্র এক বন্ধন উপস্থিত থাকবে। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন বলছে বাকমিনিস্টার ফ্লোরিন হলো একটি ড্যাশের রূপভেদ। তাহলে বাকমিনিস্টার ফ্লোরিন এটা হচ্ছে কার্বনেরই একটা রূপভেদ। যেমন গ্রাফাইট, ডায়মন্ড এরা যেমন কার্বনের রূপভেদ, তেমনি বাকমিনিস্টার ফ্লোরিন হচ্ছে, এটাও হচ্ছে কার্বনের একটি রূপভেদ। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিউটেনের সঠিক গঠনগত সমবায়? তার আগে বলে দিই, জৈব যৌগের উপর ডিটেলস ক্লাস করানো রয়েছে। যাদের জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড নিয়ে সমস্যা আছে তারা সেই ক্লাসটা করে নেবে, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এবার বলছে এখানে আমাদের বলেছে কি বিউটেন, বিউটেন বলা আছে। তাহলে যারা রেগুলারলি ক্লাস করো বা পুরনো স্টুডেন্ট রয়েছে তারা আশা করি বুঝতে পারছো এই বিউটেনটা কি ধরনের যৌগ। প্রথমে আমাদের সেটা অনুধাবন করতে হবে। তাহলে বিউটেন লাস্টে কি আছে? এন আছে। এন মানে কি? অ্যালকেন, অর্থাৎ এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। বিউটেন হচ্ছে একটা, তাহলে কি এন আছে, তার মানে এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক, তার মানে আমাদের আগে দেখতে হবে এখানে যে গঠন স্ট্রাকচার গুলো কোনটার মধ্যে অসম্পৃক্ততা আছে কিনা। অসম্পৃক্ততার মানে হচ্ছে ডবল বন্ড এবং ট্রিপল বন্ড। অর্থাৎ ডবল বন্ড আর ট্রিপল বন্ড যদি থাকে, ডবল বন্ডের জন্য নামটা হয় ইন, আর ট্রিপল বন্ড হলে হবে আইন। ঠিক আছে, কোনো নামের শেষে যদি আইন থাকে তাহলে বুঝতে হবে সেখানে ট্রিপল বন্ড আছে, আর নামের শেষে যদি ইন থাকে তাহলে বুঝতে হবে ডবল বন্ড আছে। যেমন বিউটিন যদি বলতো তার মানে সেখানে ডবল বন্ড আছে, কিন্তু এখানে বিউটেন দিয়েছে, এন মানে অ্যালকেন, অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড। তাহলে আমাদের আগে দেখে নিতে হবে এখানে সবকিছু সিঙ্গেল বন্ড আছে কিনা। আমরা দেখে নিলাম সবগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড আছে, মানে সবকটাই অ্যালকেন আছে। এবার বলছে সঠিক গঠনগত সমবায়। গঠনগত সমবায় কাদের বলবো না, যাদের রাসায়নিক সংকেতটা সেম হবে, অর্থাৎ কেমিক্যাল ফর্মুলাটা সেম হবে কিন্তু স্ট্রাকচারগতভাবে পৃথক হবে। তাহলে বিউটেন, বিউটেন হচ্ছে যেহেতু অ্যালকেন পরিবারের অংশ, তাহলে অ্যালকেন পরিবারের সাধারণ সংকেত কি হয়? CnH2n+2 হয়। এবার বিউটেন, বিউট মানে কি? বিউট মানে হচ্ছে 4টে কার্বন যুক্ত পরমাণু কে আমরা বলি বিউট। তাহলে এখানে কি হচ্ছে?
C4, তাহলে H কতগুলো হবে, 4 দুগুণে 8 আর 2 10টা। তাহলে বিউটেনের সাধারণ সংকেত হচ্ছে C4H10, অর্থাৎ আমাদের যে কম্পাউন্ডটা থাকবে সেই কম্পাউন্ডে 4টে কার্বন থাকতে হবে এবং 10টা হাইড্রোজেন থাকতে হবে। এবার আমরা চলে এলাম, প্রথমে আমরা 4 নম্বরটা দিয়ে শুরু করি। দেখো এখানে 4টে কার্বন আছে, বাট হাইড্রোজেন সংখ্যা কম আছে, তাহলে এটা বাতিল হচ্ছে না। 3 নম্বরে দেখো কি রয়েছে, 3 নম্বরে দেখো 1টা 2টো 3টে 4টে হাইড্রোজেন আছে, সরি 4টে কার্বন রয়েছে, কিন্তু হাইড্রোজেন সংখ্যা কম আছে, সেই জন্য এটা বাতিল। তার থেকেও বড় কথা, তার থেকেও আমি কি বলছি, বড় কথা, খুব সহজে তোমরা আইডেন্টিফাই করতে পারবে, আমাদের সাইক্লোবিউটেন বলিনি, নর্মাল বিউটেন বলেছে, যেহেতু বিউটেন উল্লেখ আছে। এটা কিন্তু স্ট্রাকচারিক্যালি দেখো যদি, এটা একটা সাইক্লিক ফর্মে রয়েছে, এটার গঠনটা রয়েছে এইরকম, এটার গঠন রয়েছে কি ত্রিভুজের মতন, ঠিক আছে, অর্থাৎ এটা সাইক্লিক ফর্ম গঠন করেছে, আমাদের নর্মাল বিউটেনের কথা বলেছে, সেই হিসাবে ওই দুটোকে আমরা বাদ দিতে পারি। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, কারণ পরীক্ষার সময় অন্য যৌগও দিতে পারে, তখন ঠিক আমি যে মেথডটা বলছি সেই মেথডটাই তোমাদের ভাবতে হবে। এবার আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর যৌগটাই চলে আসি। প্রথমে 2 নম্বরে আসি। 2 নম্বরে এসে দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে আমরা এখানে দেখতে পেলাম 4টে কার্বন আছে, ঠিক আছে, আছে। এবার হাইড্রোজেন কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে এটা আমাদের বিউটেনের সংকেতের সঙ্গে চলে যাচ্ছে, তার মানে 2টা ঠিক আছে। এইটার মধ্যে দেখতে পাচ্ছ 1টা 2টো 3টে 4টে কার্বন আছে, হাইড্রোজেন কটা আছে, এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে এখানে দেখো 10খানা রয়েছে। তাহলে আমরা 1 এবং 2 এই দুটোর মধ্যে পেলাম কি C4H10 আছে, অর্থাৎ বিউটেনের যে সাধারণ সংকেত সেটাকে মিলে যাচ্ছে তার সঙ্গে, তাই জন্য আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে গেল কি 1 এবং 2। এবার সমবায়বতা, সমবায়বতা কাকে বলে, একই রকম সংকেত বিশিষ্ট কিন্তু তাদের গঠনের বিভাগ থাকবে, গঠনটা আলাদা। দেখো 1 নম্বরে যে যৌগটা আছে তাতে 4টে কার্বন পরস্পরের সঙ্গে যুক্ত আছে, কিন্তু 2 নম্বর যে যৌগটা আছে সেখানে 3টে কার্বন পরস্পরের সঙ্গে যুক্ত আছে, চতুর্থ কার্বনটা মাঝখানের কার্বন থেকে ঝুলছে, অর্থাৎ ব্রাঞ্চ হয়ে গেছে। এই যৌগটার যদি আমরা নামকরণ করতে যাই, এটা কিন্তু বিউটেন হবে না, এটা প্রোপেন হয়ে যাবে, তার নাম হবে 2 মিথাইল প্রোপেন, কারণ 2 নম্বর কার্বনের সঙ্গে CH3 মানে মিথাইল গ্রুপ হয়ে যাচ্ছে, তো সেটা মিথাইল গ্রুপ হিসাবে রয়েছে, কিন্তু এটা একটা বিউটেনের ব্রাঞ্চ যুক্ত, অর্থাৎ একটা শাখা যুক্ত শৃঙ্খল, আর ওটা হচ্ছে স্ট্রেট চেন শৃঙ্খল, দুটোতেই 4টে করে কার্বন আছে, তাই জন্য এটাকে আমরা বলছি দুটোই হচ্ছে বিউটেন, এবং ওদের গঠনগত সমবায়বতা এটাকেই বলে। কখনো পাবে কার্যকরী মূলকগত সমবায়বতা, কার্যকরী মূলক মানে একই রকম সংকেত থাকবে কিন্তু তাদের গঠনটে যে কার্যকরী মূলক সেটা আলাদা হবে, এই ধরনের হবে। তো এই ধরনের ইন্টারেস্টিং জিনিসগুলো যদি জানতে হয় তাহলে বলবো জৈব যৌগের ক্লাসটা করো, সেখানে সবকিছু বোঝানো আছে। নেক্সট কোশ্চেন, CH3CH2OH, এটা কি, ইথানল বা ইথাইল অ্যালকোহল, তাকে আম্লিক KMnO4 দিলাম এবং তার সঙ্গে তাপ দিলাম, তার ফলে CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হলো। এই বিক্রিয়ায় বলেছে যে আম্লিক KMnO4 ব্যবহার করলাম, সেটা কি হিসাবে কাজ করছে, তাহলে আম্লিক KMnO4 এটা কি পদার্থ হিসাবে কাজ করছে আমাদের জানতে চেয়েছে। তাহলে বিক্রিয়াটিতে দেখো CH3CH2OH আর তা থেকে তৈরি হয়েছে CH3COOH, কার্বন সংখ্যা দুটোই আছে, OH গ্রুপও রয়েছে, এখানেও OH গ্রুপ রয়েছে, এখানেও দেখো CH3, এখানেও CH3 রয়েছে। এই যে মাঝখানের কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত ছিল, তার পরিবর্তে কি হয়ে গেছে, মাঝখানের কার্বনটার সঙ্গে একটা অক্সিজেন যুক্ত হয়ে গেছে, অর্থাৎ স্ট্রাকচার যদি আমরা খুলে আঁকি, ছিল CH3CH2OH, দেখতে ছিল এরকম, আম্লিক KMnO4 দিলাম, তার ফলে গঠনটা দেখতে হয়ে গেল এরকম, CH3C ডবল বন্ড OH, এরম দেখতে হয়ে গেল। তাহলে এই যে কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন ছিল তারা বেরিয়ে গেল, তার বদলে তার সঙ্গে অক্সিজেন যুক্ত হলো। আমরা কি জানি, কোনো বিক্রিয়ায় যদি অক্সিজেন যুক্ত হয় তাকে সেটাকে কি বলবো, জারণ বিক্রিয়া বলবো। আর জারণ বিক্রিয়া যে সংঘটিত করে, অর্থাৎ জারণ করতে যে সাহায্য করে, তাদেরকে কি পদার্থ বলে, জারক পদার্থ বলে।
তাহলে এখানে আমাদের আম্লিক KMnO4 এক ধরনের কি জারক পদার্থ, কারণ জারক পদার্থ জারণ বিক্রিয়ায় সাহায্য করে। তাহলে জারণ বিক্রিয়া মানে অক্সিজেন যুক্ত হওয়া, এখানে দেখছি দুটো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে তার বদলে একটা অক্সিজেন প্রবেশ করেছে, তাহলে এটা একটা জারণ বিক্রিয়া। তা জারণ বিক্রিয়ায় যে সাহায্য করছে সে হচ্ছে জারক পদার্থ, তাহলে আম্লিক KMnO4 হচ্ছে একটি জারক পদার্থ। নেক্সট কোশ্চেনে যাব, বলছে প্যালাডিয়াম এবং নিকেল অনুঘটকের উপস্থিতিতে তেলের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় ফ্যাট উৎপন্ন হয়, এটি কি ধরনের বিক্রিয়ার উদাহরণ? তো প্যালাডিয়াম একটা অনু এবং নিকেল অনুঘটকের উপস্থিতিতে বলছে তেলের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় ফ্যাট উৎপন্ন হয়। তো এই যে তেল, এই জাতীয় জিনিসগুলোর যে গঠন, সেগুলোর মধ্যে ভাবো কার্বন কার্বন ডবল বন্ড আছে, ঠিক আছে, এরকম কার্বন কার্বন ডবল বন্ড যুক্ত যৌগ আছে, তার সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া হচ্ছে কাদের উপস্থিতিতে? নিকেল এবং প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে। এই বিক্রিয়াটা সংগঠিত হলে এদের সঙ্গে এই যে ডবল বন্ড যুক্ত যে কার্বন রয়েছে তার মধ্যে দুটো হাইড্রোজেন প্রবেশ করে যাবে, গিয়ে এদের গঠনটা হয়ে যাবে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হবে, আর এই হাইড্রোজেন গুলো এর মধ্যে প্রবেশ করে যাবে দুদিকে দুটো। ক্লিয়ার? তাহলে এইটা ছিল কি তেল, অলিফিন বা তেল জাতীয় পদার্থ, তার সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া হলো প্যালাডিয়াম এবং নিকেল অনুঘটকের উপস্থিতিতে, তার ফলে আমরা কি পেলাম? ফ্যাট। এটাকে বলা হচ্ছে ফ্যাট। এখানে গঠনটা আরো বড় চেন আছে, সেগুলো আমি আঁকিনি, জাস্ট হাইড্রোজেন যুক্ত হচ্ছে সেই বিষয়টা দেখালাম। তাহলে অ্যাকচুয়ালি বিষয়টা কি ঘটলো? এই কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন যুক্ত হয়েছে, অর্থাৎ সংযোজন হয়েছে, অ্যাডিশন হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। তাই অপশন এ হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। বলছে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটিতে কার্যকরী গ্রুপ হিসাবে OH উপস্থিত আছে? খুব ভালো প্রশ্ন। এই OH গ্রুপ উপস্থিত থাকলে সেই যৌগের নামের শেষে কি হয়? যারা পুরনো স্টুডেন্ট আছো তারা জানো, তারা রেগুলারলি ক্লাস করছো, যারা জৈব যৌগের ক্লাস করেছো তারা জানো, যারা জানো না আরেকবার জেনে নাও। OH গ্রুপ যদি থাকে তাহলে লাস্টে যুক্ত হয় অল শব্দ, অল। ইংরেজিতে বললে OL যুক্ত হয়, আর বাংলায় বললে অল শব্দ যুক্ত থাকবে, অর্থাৎ যে যৌগের শেষে কার্যকরী গ্রুপ হিসাবে OH গ্রুপ থাকবে তাকে আমরা বলবো অল। তাহলে এখানে আমাদের যে যৌগগুলো রয়েছে দেখতে পাচ্ছি, এই যৌগগুলোর মধ্যে কোনটার শেষে অল আছে? দেখো এটা আছে কি, বিউটানোন আছে, লাস্টে কি আছে? ওন আছে। এটা বিউটানোইক, ওইক অ্যাসিড আছে, ও অন্তঃস্থ হস্যি ক, ওইক অ্যাসিড, ঠিক আছে। এটা আছে বিউটানল, তার মানে এখানে আছে দেখো অল। আর এটা বিউটানাল, এটা ন্যাল হবে, নয়জা ফলে আকার ল হবে ন্যাল, তার মানে অ্যাল যুক্ত আছে, অ্যাল, এরম টার্ম যুক্ত আছে। তাহলে বিউটানল যুক্ত থাকলে কি হবে? ওইক যুক্ত থাকলে লাস্টে অল যুক্ত হয়, তাহলে বিউটানল এর মধ্যে কি আছে? অল শব্দটা যুক্ত আছে, তাই জন্য অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার দেখো বিউটানোন, ওন, ওন যুক্ত থাকার মানে হচ্ছে কিটোন, অর্থাৎ এখানে এই স্ট্রাকচারের মধ্যে এইরকম একটা গ্রুপ যুক্ত আছে। ওইক অ্যাসিড মানে COOH, এই বন্ধন যুক্ত আছে। আর অ্যাল, অ্যাল মানে তার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে এরকম। তাহলে ওন হলে পারে এই গ্রুপটা যুক্ত থাকবে, ওইক অ্যাসিড থাকলে COOH যুক্ত থাকবে, আর অ্যাল হলে পারে CHO যুক্ত থাকবে, ঠিক আছে। সব জৈব যৌগের ক্লাসে করানো আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরেরটাই। একটি সাবান অণুর আছে, তাহলে একটা সাবানের অণুর মধ্যে কি উপস্থিত আছে? বলছে হাইড্রোফিলিক মাথা এবং হাইড্রোফোবিক লেজ, হাইড্রোফোবিক মাথা এবং হাইড্রোফিলিক লেজ, উভয় মাথা এবং লেজ দুটোই হাইড্রোফোবিক, মাথা এবং লেজ উভয়ই হাইড্রোফিলিক। হাইড্রোফোবিক মানে হচ্ছে জল বিকর্ষী, আর হাইড্রোফিলিক মানে জল লাভার। অর্থাৎ হাইড্রোফিলিক মানে যে এন্ডে হাইড্রোফিলিক পার্টটা থাকবে তারা কি করবে? জলকে আকর্ষণ করবে, জলের সঙ্গে তাদের বন্ধুত্ব, হাইড্রোফিলিক। আর হাইড্রোফোবিক, ফোবিয়া মানে জলকে যে ভয় পায়,
অর্থাৎ জল বিকর্ষী। তো সাবানের যে অণু রয়েছে তার যে মাথার দিকটা একটা বিরাট বড় চেন হয়, সাবানের অণু এরকম বিরাট বড় চেন হয়, সেই চেনের মাথার দিক যেটা সেটা হয় হাইড্রোফিলিক, আর হাইড্রোফোবিকটা হয় লেজের পাটটা। সেই অংশটা দিয়ে কি করে, ও যত ময়লা তেল এই সমস্ত মোবিল গ্রিস যাই থাকুক না কেন সেইগুলোকে ওই অংশের মধ্যে দলা পাকায়, পাকিয়ে একটা এরকম গোল ডেলায় পরিণত হয়ে যায়। তারপর আমরা যখন জল দিই, যেহেতু ওই অংশটা লেজের অংশটা হাইড্রোফোবিক অর্থাৎ জল বিকর্ষী, তখন কি হয়, সেই জলের সঙ্গে যেহেতু বন্ধন করতে পারছে না, তাই জল দিলে পরে কি হচ্ছে, সে বেরিয়ে চলে আসছে জলের থেকে। অর্থাৎ আমাদের জামা কাপড়ের উপর যে ময়লা লেগে থাকলো সে কি হচ্ছে, ওই হাইড্রোফোবিক পার্টে, সাবানের যে হাইড্রোফোবিক লেজ রয়েছে সেই লেজের মধ্যে ওই ময়লা তেল বা গ্রিজ এই জাতীয় জিনিসগুলো রয়েছে সেগুলো জড়িয়ে যাচ্ছে। এবার আমরা যখন জল ঢালছি, যেহেতু হাইড্রোফোবিক অংশ জলকে ভয় পায়, অর্থাৎ জল দিলে পারে সে কি হবে, তখন জামা কাপড় থেকে উঠে বেরিয়ে যাচ্ছে, এর ফলে আমাদের জামা কাপড় পরিষ্কার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের সাবানের অণুর বৈশিষ্ট্য। ক্লিয়ার? নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি নাইট্রোজেনের ইলেকট্রন ডট গঠন নির্দেশ করে? এটা অনেকের কাছেই নতুন, আবার অনেকেই জানো। ইলেকট্রন ডট গঠন হচ্ছে কোনো একটা যৌগের গঠনটা অর্থাৎ বন্ধনটা কিভাবে গঠিত হয়েছে সেটাকে ইলেকট্রন ডট গঠনের মাধ্যমে দেখানো হয়ে থাকে। বিশেষ করে সমযোজী বন্ধন যেখানে থাকে সেখানে একটা নাইট্রোজেন অণু, নাইট্রোজেনকে আমরা যে হিসাবে পাই সেটা হচ্ছে N2 রূপে পাই। এই N2-র মধ্যে দুটো নাইট্রোজেন পরস্পরের মধ্যে ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ এটা হচ্ছে নাইট্রোজেনের গঠন। এবার যারা ইলেকট্রন ডট গঠন কিভাবে গঠন করবে, সমযোজী বন্ধনের গল্পটা আশা করি সকলে জানো। এবার নাইট্রোজেনের কি আছে, সর্ববহিস্থ কক্ষে কিছুক্ষণ আগে আমি বলেছি মোট কতগুলো ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রন থাকে। তো 5টা ইলেকট্রন আমরা একটু লিখে দিই। ঠিক আছে, দুটো নাইট্রোজেন, দুজনের 5টা করে ইলেকট্রন রয়েছে। এবার এই দুই নাইট্রোজেন নিজেদেরকে বলল প্রত্যেকটা নাইট্রোজেনের কাজ কি, প্রত্যেকটা মৌল কি চায়, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে 8খানা ইলেকট্রন রাখতে চায়, সেটা হচ্ছে স্টেবল। তা এখানে আমাদের এই দুটো নাইট্রোজেন দুই ভাই বলছে আমাদের শেষ কক্ষে কিন্তু 3টে করে ইলেকট্রন কম আছে, তাহলে এক কাজ করা যাক, আমি আমার 3টে ইলেকট্রন তোমার সঙ্গে শেয়ার করি, তুমি তোমার 3টে ইলেকট্রন শেয়ার করো, তাহলে মোট আমার 6টা, আমার কি হয়ে যাবে, সেক্ষেত্রে 8টে ইলেকট্রন হবে, তোমারও 8টে ইলেকট্রন হবে। এইভাবে দুটো নাইট্রোজেন পরস্পরের মধ্যে বন্ধন গঠন করছে, তাই জন্য এটাকে আমরা বলছি সমযোজী বন্ধন। অর্থাৎ উভয় মিলে একটা বন্ধন জোড় গঠন করছে, করে দুজনা মিলে শেয়ার করছে। মনে করো জুতো কিনতে গেছো তুমি আর তোমার বন্ধু, পয়সা কম আছে, একটা জুতোর দাম মনে করো 1000 টাকা, দুজনারই জুতোটা পছন্দ হয়েছে, কিন্তু দুজনের কাছে আছে 500 টাকা করে, দুজনে 500 টাকা করে কন্ট্রিবিউট করলে, করে এই জুতোটা কিনলে, কিনে দুজনে মিলে ব্যবহার করলে, তোমার যখন ভালো লাগলো তুমি পরে গেলে, ওর যখন ভালো লাগলো তোমার বন্ধুর তখন পরে গেলে, অর্থাৎ তোমাদের মধ্যে এবার যে বন্ধন গঠিত হলো সেটাকে বলবো সমযোজী বন্ধন। তো এই নাইট্রোজেনের ক্ষেত্রেও সেটাই হয়, এইভাবে নাইট্রোজেন সমযোজী বন্ধন গঠন করে। এবার কি করছে, এই নাইট্রোজেনের এই যে 6টা ইলেকট্রন, ও দিল 3টে, এ দিল 3টে, তার ফলে একটা ইলেকট্রন জোড় গঠিত হয়ে গেল। ঠিক আছে, এবারে ইলেকট্রন জোড় সহ এই নাইট্রোজেনকে দেখো 8টা ইলেকট্রন হয়ে গেছে, এই ইলেকট্রন জোড় সহ এই নাইট্রোজেনের দেখো 8টা ইলেকট্রন হয়ে গেছে, অর্থাৎ যখন N2 রূপে অবস্থান করছে পুরোপুরি স্টেবল হয়ে গেল। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন ডট গঠন মানে এই ইলেকট্রন গুলোকে যখন ডট দ্বারা আমরা প্রদর্শিত করব তখন সেটাকে বলা হচ্ছে ইলেকট্রন ডট। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো নাইট্রোজেনের মাঝখানে 6খানা ডট থাকবে, তাহলে এখানে যে গঠনগুলো আছে তার মধ্যে দেখো এইটাতেই মাঝখানে দুটো নাইট্রোজেনের মাঝখানে 6টা ইলেকট্রন ডট আছে, আর পাশে দুটো করে ডট আছে। অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে যদি দেখি, তাহলে এই দেখো একটা নাইট্রোজেনের 8টা ইলেকট্রন পূর্ণ হলো, এই একটা নাইট্রোজেনের 8টা ইলেকট্রন পূর্ণ হলো, অর্থাৎ এটা আমাদের সঠিক গঠন। ক্লিয়ার হয়েছে? নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ইথাইনের গঠন? প্রথমেই আমি এই আইউপ্যাক নাম যে রয়েছে ইথাইন, এটাতে হাইলাইট করব। এখানে দেখো আছে ইথাইন আছে, এটাকে যদি ভাঙা হয় তাহলে দেখো কি আসে,
ইথ আসে আর তার সঙ্গে আসে আইন, ঠিক আছে। ইথ মানে দুটো কার্বন, আইন মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। তাহলে আমাদের এখানে যে গঠনগুলো দিয়েছে তার মধ্যে কোনটাতে দুটো কার্বন আছে? প্রত্যেকটাতেই দুটো কার্বন আছে। ট্রিপল বন্ড কোথায় কোথায় আছে? আমরা দেখছি এটার মধ্যে ট্রিপল বন্ড আছে, এটার মধ্যে ট্রিপল বন্ড আছে। ক্লিয়ার? ঠিক আছে, এই দুটোর মধ্যে ট্রিপল বন্ড আছে। তো এখানে এই গঠনটার মধ্যে সম্ভবত ভুল আছে, এটা সরাসরি এনসিইআরটি থেকে স্ক্রিনশট নেওয়া। এখানে একটা কার্বন থাকবে এটাই গঠনটাই, ঠিক আছে। এই দুটোর মধ্যে ট্রিপল বন্ড আছে, কিন্তু এটার মধ্যে দেখো তিনটে কার্বন অণু আছে। তাহলে ইথ মানে কটা? দুটো কার্বন হবে, সেই ক্ষেত্রে এটা বাতিল হয়ে গেল। আর এগুলো যেহেতু দুটো করে মানে ডবল বন্ড আছে, এটা ট্রিপল সিঙ্গেল বন্ড আছে, তাহলে এটা বাদ হয়ে গেল। পড়ে রইল কোথায়? অপশন এ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। তাহলে যারা ক্লাস করেছো তাদের কাছে কি এটা কঠিন? কখনো নয়, খুব সহজে নামটা দেখে আমরা বুঝতে পারছি যে ইথাইন আছে। আইন মানে ট্রিপল বন্ড, ইথ মানে দুটো কার্বন। তাহলে দুটো কার্বন যুক্ত ট্রিপল বন্ড যেখানে থাকবে সেটা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোন যৌগটি অসম্পৃক্ত যৌগ? তাহলে অসম্পৃক্ত যৌগ মানে কি? অসম্পৃক্ত যৌগ মানে যে যৌগে ডবল বন্ড থাকবে আর যে যৌগে ট্রিপল বন্ড থাকবে তাদের অসম্পৃক্ত বলবো। যাদের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে তাদেরকে বলা হয় সম্পৃক্ত যৌগ। ডবল বন্ড থাকলে তাকে বলা হয় ইন, ট্রিপল বন্ড থাকলে আইন, আর সিঙ্গেল বন্ড থাকলে এন। অর্থাৎ নামের শেষে এগুলো যুক্ত থাকবে। তাহলে প্রথমটাই আছে প্রোপেন, নামের শেষে এন আছে, তাহলে এটা একটা সম্পৃক্ত যৌগ। ক্লোরোপ্রোপেন, এর নামের শেষে এন আছে, তাহলে এটাও একটা সম্পৃক্ত যৌগ। এবার দেখো প্রোপিন, নামের শেষে কি আছে? ইন আছে, তার মানে কার্বন কার্বন ডবল বন্ড আছে। এটা আছে প্রোপাইন, অর্থাৎ কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে যৌগটার মধ্যে। তাহলে এই দুটোই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত যৌগ। তাহলে অপশন 4 যেটা রয়েছে বি এবং সি, সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ঘরের তাপমাত্রায় ও ড্যাশে ক্লোরিন সম্পৃক্ত হাইড্রোকার্বনের সঙ্গে বিক্রিয়া করে। তো মনে রাখবে, ঘরের তাপমাত্রায় এবং সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত করে বিক্রিয়া করে। মনে করো মিথেন রয়েছে, মিথেন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, তার সঙ্গে ক্লোরিন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে উৎপন্ন করে CH3Cl প্লাস HCl, এরকম একটা বিক্রিয়া করে। এই বিক্রিয়াটা করার জন্য কি দরকার? সানলাইট দরকার। সানলাইট মানে সার্প না, এই সানলাইট মানে সূর্যের আলো। নেক্সট, পেন্টেনের আণবিক সংকেত C5H12 এতে আছে, এতে তাহলে কতগুলো সমযোজী বন্ধন আছে? তাহলে পেন্টেন, এন মানে কি? এন মানে হচ্ছে এটা একটা অ্যালকেন, অর্থাৎ পুরো সম্পৃক্ত হাইড্রোকার্বন, কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড এর মধ্যে নেই। তাহলে 5টা কার্বন আছে, মানে 1টা 2টো 3টে 4টে 5টা। এই 5টা কার্বনের মধ্যে প্রত্যেকটা কার্বন কি নিজেদের মধ্যে একটা করে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত আছে, অর্থাৎ 4টে এদের মধ্যে সিঙ্গেল বন্ড আছে। এবার 12খানা হাইড্রোজেনকে সাজানো হোক, প্রত্যেকটা কার্বনের সঙ্গে কি হবে? হাইড্রোজেন যুক্ত হবে। যার যতগুলো হাত ফাঁকা আছে তার হাতে ততগুলো হাইড্রোজেন যাবে। তাহলে এই কার্বনের কটা হাত ফাঁকা ছিল? এদিকে বন্ধন হয়ে গেছে, একটা ফাঁকা রয়েছে, কটা? 3টে হাত, তার মানে 3টে হাইড্রোজেন যাবে। হলো। এই কার্বনটাই কটা? এর দুদিকে দুটো হাতে দুদিকে ধরে ফেলেছিল, আর দুটো হাত ফাঁকা রয়েছে, তাই দুটো হাতে কি হলো? দুটো হাইড্রোজেন। আবার এটা দেখো হাইড্রোজেন, দুটো আছে ফাঁকা, দুটো হাতে হাইড্রোজেন। আর এটার ক্ষেত্রে কি হয়ে যাবে? দেখো 3টে হাত ফাঁকা আছে, 3টে হাইড্রোজেন, দেখো টোটাল 12খানা হাইড্রোজেন কমপ্লিট হয়েছে। এবার টোটাল কতগুলো সমযোজী বন্ধন গুনি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16। তাহলে আমাদের অপশন 16খানা সমযোজী বন্ধন আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বেনজিন অণুর সঠিক গঠন? তাহলে বেনজিন অণুর সঠিক গঠন কোনটা? বেনজিনের গঠন যেটা হয় তাতে অল্টারনেটিভ ডবল বন্ড থাকে। বেনজিন একটা সাইক্লিক যৌগ যার মধ্যে অল্টারনেটিভ ডবল বন্ড থাকবে, সেটা এরম হতে পারে, অথবা সেটাকে আমরা এরম ভাবেও দেখাতে পারি যে এই, তাহলে অল্টারনেটিভ ডবল বন্ড থাকবে। এই যৌগটায় দেখো পাশাপাশি দুটো কার্বনের ডবল বন্ড আছে, এটা হতে পারে না। এটার মধ্যে কোনো ডবল বন্ড নেই, এটার বাতিল হয়ে গেল। এটার মধ্যে দেখো এদিকে আছে, এই পাশে কোনো ডবল বন্ড নেই, তাহলে এটাও বাতিল হয়ে গেল।
এটাতে দেখো অল্টারনেটিভ, এই কার্বনে আছে, এইটা ছেড়ে দিয়ে এখানে ডবল বন্ড, আবার এটা ছেড়ে দিয়ে এখানে ডবল বন্ড, তাহলে অল্টারনেটিভ ডবল বন্ড আছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ইথানল যখন সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তখন দুটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তাহলে সেগুলো কি? ইথানল মানে হচ্ছে CH3 CH2OH ইথানল, তার সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া হলো, বিক্রিয়া করার ফলে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে CH3CH2ONA প্লাস উৎপন্ন হবে H2। প্রত্যেকটা ব্যালেন্স করার জন্য একটা করে 2 দিয়ে এদিকে গুণ করে দিলে এটা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে আমরা যে পেলাম এই যৌগটা, এটার নাম সোডিয়াম ইথোঅক্সাইড, আর এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমরা যে বিক্রিয়াজাত পদার্থ পাচ্ছি সেটার নাম হচ্ছে সোডিয়াম ইথোঅক্সাইড এবং হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিউটানোইক অ্যাসিডের গঠন সংকেত? তাহলে বিউটানোইক অ্যাসিড, ওইক অ্যাসিড মানে কি গ্রুপ থাকবে, কার্যকরী গ্রুপ কি থাকবে? অবশ্যই উত্তরটা আসা চাই COOH গ্রুপ থাকবে। তাহলে আমরা এখানে যতগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে কোথায় কোথায় COOH গ্রুপ নেই? অপশন সি তে দেখতে পাচ্ছি COOH গ্রুপ নেই, OH গ্রুপ আছে ফাংশনাল, তাই এটা প্রথমেই বাতিল করে দিলাম। এবার এখানে কি দিয়েছে? বিউটানোইক অ্যাসিড, বিউট মানে কি? 4টে কার্বন থাকবে, তাহলে এখানে কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা, এটা বাতিল। এখানে দেখো 1টা 2টো 3টে 4টে কার্বন আছে, এটাতেও দেখো 4টে কার্বন আছে। এবার আমাদের ফাংশনাল গ্রুপ হিসেবে বলেছে বিউটানোইক অ্যাসিড আছে, অর্থাৎ একটাই ফাংশনাল গ্রুপ আছে, কিন্তু এটার মধ্যে আমরা দেখছি দুটো ফাংশনাল গ্রুপ আছে। এখানে যেমন অ্যাসিড গ্রুপ দেখতে পাচ্ছি, তার পাশাপাশি এখানে একটা ডবল বন্ড গ্রুপ আছে, অর্থাৎ দুটো ফাংশনাল গ্রুপ আছে, কিন্তু আমাদের তো নামে বলেছে একটাই ফাংশনাল গ্রুপ, তাইলে এটাতেই আমরা দেখতে পাচ্ছি একমাত্র একটা ফাংশনাল গ্রুপ আছে, তাই অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিউটানোইক অ্যাসিডের সঠিক স্ট্রাকচার। ক্লিয়ার কিভাবে সলভ করতে হবে? নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। ভিনিগার হয় ড্যাশের দ্রবণ, তাহলে ভিনিগারের কম্পোজিশন কি আছে? ভিনিগারের কম্পোজিশন হচ্ছে 5 থেকে 8% অ্যাসিটিক অ্যাসিড থাকে এবং তার সঙ্গে জল থাকে। নেক্সট, খনিজ অ্যাসিড হয় কার্বক্সিলিক অ্যাসিডের থেকে শক্তিশালী অ্যাসিড, তার কারণ কি? খনিজ অ্যাসিড হিসাবে আমরা যদি কোনো একটা অ্যাসিডকে নিই, মনে করো HCl নিলাম, এটা একটা খনিজ অ্যাসিড বা মিনারেল অ্যাসিড, এটা যখন বিয়োজিত হবে হয়ে H+ আর Cl- উৎপন্ন করবে, ঠিক আছে? আর কার্বক্সিলিক অ্যাসিড মানে RCOOH, এরা যখন বিয়োজিত হয় তখন H+ প্লাস RCOO- এইরকম যৌগ গঠন, এইভাবে বিয়োজিত হয়। এবার এই যে খনিজ অ্যাসিড, এদের যে এই বিক্রিয়াটা অর্থাৎ এই সন্মুখ বিক্রিয়াটা অর্থাৎ বিয়োজন বিক্রিয়াটা খুব দ্রুত হারে হয়, আর এদের ক্ষেত্রে যারা কার্বক্সিলিক অ্যাসিড তাদের ক্ষেত্রে সন্মুখ বিক্রিয়ার হারটা খুব স্লোলি হয়, যে কারণের জন্য এই যে কার্বক্সিলিক অ্যাসিড এরা জলীয় দ্রবণে কম পরিমাণ H+ দেয়, আর HCl যারা মিনারেল অ্যাসিড বা খনিজ অ্যাসিড তারা জলীয় দ্রবণে বেশি পরিমাণ H+ আয়ন দেয়। এবার আমরা জানি পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে নেগেটিভ লগ অফ H+ আয়নের কনসেন্ট্রেশন, অর্থাৎ H+ আয়নের কনসেন্ট্রেশন যদি বেশি হয় তাহলে পারে সেটা পিএইচ ভ্যালু কি হবে? কম হবে, আর পিএইচ ভ্যালু কম হলে সেটা তত বেশি শক্তিশালী আমাদের অ্যাসিড হবে। তাহলে খনিজ অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী হওয়ার অর্থ খনিজ অ্যাসিডের পিএইচ ভ্যালু কম হয়। পিএইচ ভ্যালু কম হওয়ার মানে হাইড্রোজেন প্লাস অর্থাৎ H+ আয়নের কনসেন্ট্রেশন বেশি হয়। তাহলে H+ আয়নের কনসেন্ট্রেশন বেশি হওয়ার অর্থ হচ্ছে আয়নীয় বিভাজন সম্পূর্ণ আয়নিত হয়। তাহলে আমাদের একটা পেয়ে গেলাম যে খনিজ অ্যাসিড সম্পূর্ণ আয়নিত হয়, তাই জন্য H+ আয়ন বেশি হয়। আর যেগুলো কার্বক্সিলিক অ্যাসিড তারা সম্পূর্ণ আয়নিত হয় না, কারণ এদের তো আয়নিত হচ্ছে না জলীয় দ্রবণে, কারণ এটার রেটটাই তো খুব কম, সেই জন্য কি বেশ ওই জলীয় দ্রবণে কিছুটা অ্যাসিডিক ফর্মে থাকবে, কিছুটা H+ ফর্মে থাকবে, অর্থাৎ কম পরিমাণ H+ আয়ন পাবো, তার ফলে পিএইচ ভ্যালু কম হবে, অর্থাৎ পিএইচ ভ্যালুটা কি হবে? সেক্ষেত্রে বেশি হবে, বেশি হলে কি হবে? সে কম অ্যাসিডিক হবে, সেই জন্য কি হচ্ছে এদের অ্যাসিডের শক্তিটা কি হয়? কম হয়, তার কারণ কার্বক্সিলিক অ্যাসিড আংশিক আয়নিত হয়। তাই 1 এবং 2 দুটোই আমাদের সঠিক উত্তর হয়ে যায়, মানে 1 এবং 4 এই দুটোই আমাদের সঠিক উত্তর হবে। ক্লিয়ার? নেক্সট, কার্বন যৌগ গঠনের সময়
চারটি সমযোজী বন্ধন গঠন করে তার চারটি যোজ্যতা ইলেকট্রন অপর একটি একযোজী পরমাণু যেমন হাইড্রোজেনের সঙ্গে। অর্থাৎ বলছে কার্বন যখন কোনো যৌগ গঠন করে তখন কার্বনের ভ্যালেন্স শেলে বা যোজ্যতা কক্ষে যে চারটে ইলেকট্রন থাকে সেই চারটি ইলেকট্রন চারটে এক পরমাণু কোনো পরমাণুর সঙ্গে যেমন হাইড্রোজেন হতে পারে, ক্লোরিন হতে পারে, তাদের সঙ্গে যুক্ত হয়। এই চারটি বন্ধন গঠনের পর কার্বনের নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির ইলেকট্রন বিন্যাস লাভ করে? আমি বলেই দিয়েছি সমযোজী যৌগ গঠন করার কারণ হলো তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করা, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে চারটে ইলেকট্রন রাখা। তো এটা একটা কার্বন রয়েছে, এবার এদিকে দেখো আমরা চারটে হাইড্রোজেন নিয়ে নিচ্ছি। তাহলে কার্বনের সর্ববহিস্থ কক্ষে আমরা দেখতে পেয়েছি কত, একটা করে ইলেকট্রন, মানে চারটি ইলেকট্রন থাকবে। তাহলে কার্বনের সর্ববহিস্থ কক্ষে চারটি ইলেকট্রন হয়ে গেল, ঠিক আছে। এবার হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষে কটা আছে, একটা করে ইলেকট্রন থাকে। হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষে একটা করে ইলেকট্রন থাকে। এবার হাইড্রোজেন চাইবে কি, দুটো ইলেকট্রন যদি সে পায় তাহলে সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাই জন্য হাইড্রোজেন কি করলো, এই দুটো ইলেকট্রন নিয়ে নিল। এই হাইড্রোজেন কি করলো, এই দুটো ইলেকট্রন নিয়ে নিল। এরা এই দুটো ইলেকট্রন নিয়ে নিল, এরা এই দুটো ইলেকট্রন নিয়ে নিল। এবার কার্বনের দরকার কটা, চারটি ইলেকট্রন, কারণ নিজের চারটে আছে, আরো চারটে দরকার। তাহলে কার্বন দেখো এই যে চারটি ইলেকট্রন কার্বন নিয়ে নিল, তার ফলে কি হলো, কার্বনেরও আটখানা ইলেকট্রন হয়ে গেল। এই আটটা ইলেকট্রন যদি কার্বনের হয়ে যায় তাহলে কার্বনের নিকটবর্তী আটটা ইলেকট্রন বিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাস কে রয়েছে, নিয়ন। তাহলে কার্বনের ফলে কার ইলেকট্রন বিন্যাস লাভ করলো, নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করলো, কারণ নিয়নের সর্ববহিস্থ কক্ষে আটটা ইলেকট্রন থাকে। তা কার্বনেরও সেই জিনিসটা হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি জলের অণুর ইলেকট্রন ডট গঠন? অক্সিজেন, অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে আমরা কটা ইলেকট্রন পাবো, ছটা ইলেকট্রন পাবো। ছটা ইলেকট্রন দিয়ে দিলাম অক্সিজেনের, ছটা ইলেকট্রন রয়েছে। হাইড্রোজেনের কটা আছে, জলের গঠন তো জানো সবাই, H2O এই হিসাবে থাকে। যৌগটা যখন গঠন করে তারা এইভাবে অবস্থান করে, আর এখানে করে দুটো করে লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে। এবার হাইড্রোজেন দিবে একটা, এদিকে হাইড্রোজেন সেও দিচ্ছে একটা, তাহলে হাইড্রোজেনের টোটাল হয়ে গেল দুটো, হাইড্রোজেনের দুটো, এবার অক্সিজেনেরটা কোনো আটটা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোথায়, এইটা হচ্ছে একমাত্র সঠিক গঠন। দেখো অন্যগুলোতে গঠন আলাদা আছে, ঠিক আছে। অপশন সি সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সোজা শৃঙ্খল যুক্ত হাইড্রোকার্বন নয়? তাহলে সোজা শৃঙ্খল মানে জিনিসটা হতে হবে স্ট্রেট, তাকে বলবো সোজা শৃঙ্খল যুক্ত যৌগ। আর যদি এখান থেকে এরকম এরকম বেরোয়, ব্রাঞ্চ বেরোয়, তাহলে সেগুলোকে আমরা বলবো শাখাযুক্ত হাইড্রোকার্বন। তাহলে আমাদের বলেছে সোজা শৃঙ্খল যুক্ত, অর্থাৎ স্ট্রেট চেন হাইড্রোকার্বনের কথা বলেছে। তাহলে অপশন এ তে দেখো রয়েছে, আমরা যদি এখান থেকে যাত্রা শুরু করে যাই তাহলে এটা একটা স্ট্রেট চেন আছে, কোনো শাখা তো নেই, কোনো শাখা নেই। তো এইটাকে আমরা এখানে না লিখে এটাকে আমরা তো এখানেও লিখতে পারতাম। বিষয়টা কি, এটা কায়দা করে লেখা হয়েছে। বিষয়টা এই আগে যেভাবে ছিল এইভাবে লিখলেও যা, এখানে লেখাও তাই, বিষয়টা কি, অর্থাৎ এটা একটা স্ট্রেট চেন, কোনো ব্রাঞ্চ হচ্ছে না। এটা দেখো একটা পুরো স্ট্রেট চেন রয়েছে, এর মধ্যেও কোনো ব্রাঞ্চ নেই। এটাকেও একটু কায়দা করে ঘুরিয়ে লিখেছে, আমরা এইভাবে ঘুরিয়ে না লিখে স্ট্রেটই লিখতে পারতাম। এটাও দেখো এইভাবে শুরু হয়েছে, দেখো এইভাবে চলে যাচ্ছে, ঠিক। তাহলে এটা হচ্ছে স্ট্রেট চেন, তিনখানা দেখতে পেলাম। তাহলে তোমরা বলবে এটাও তো কায়দা করে লিখেছে, না। এখান থেকে যদি আমরা যাত্রা শুরু করি, এখান থেকে যদি যাত্রা শুরু করি তাহলে দেখো এইভাবে চলে যাচ্ছে। আর এই যে এটা, এটা হচ্ছে এই চেনটার থেকে কি হচ্ছে, ঝুলছে। অর্থাৎ এটা অনেকটা এইরকম গঠন হলো, এইভাবে ঝুলছে, ঠিক। তার মানে কি, এটা একটা ব্রাঞ্চ তৈরি হলো। তাই জন্য এটা আমাদের উত্তর হবে, কারণ এটা সোজা শৃঙ্খল যুক্ত হাইড্রোকার্বন নয়, বাদ বাকি প্রত্যেকটা স্টেট একটা চেনের মধ্যে রয়েছে, তাই জন্য ওগুলোকে বলা হচ্ছে সোজা শৃঙ্খল যুক্ত হাইড্রোকার্বন। নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে আগেই বলে দিয়েছি ডবল বন্ড আর ট্রিপল বন্ড থাকবে। আমরা 2 নম্বর এবং 4 নম্বরে দেখতে পাচ্ছি ডবল বন্ড ট্রিপল বন্ড আছে, তাহলে ওই দুটোই হয়ে যাবে সঠিক উত্তর। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি সমগণীয় যৌগ নয়? তাহলে আমরা দেখতে পাচ্ছি মিথেন দিয়েছে, মিথেন দিয়েছে মানে অ্যালকেন, অ্যালকেন মানে হবে CnH2n+2, এটা হবে সাধারণ সংকেত। তাহলে মিথেনের জন্য কি হচ্ছে, একটা আছে, তাই জন্য একটা কার্বন, চারটে হাইড্রোজেন হবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে কি, আমাদের ইথেন দিয়েছে, দুটো কার্বন হলে কটা হবে, 4 দুগুণে 8 আর 2 6টা, ঠিক আছে। তারপরে আছে প্রোপেন, তিনটে, 3 দুগুণে 6 আর 2 8 হবে, এটা হলো। নেক্সট দিয়েছে C4,
তাহলে বিউটেন যদি হতে হয় তাহলে এটা 8 আর ওটা কত হবে 10টা, তবে হবে সেটা সমগণীয় শ্রেণী, কিন্তু এখানে আছে কত 8টা, তাহলে এটা আমাদের সমগণীয় শ্রেণীর মধ্যে পড়ছে না, তাই জন্য এটা বাতিল হয়ে গেল। ক্লিয়ার? কিভাবে বের করতে হবে? নেক্সট, নিম্নলিখিত যৌগের আইইউপ্যাক নাম কি হবে? আমাদের কিচ্ছু জানতে হবে না, আইইউপ্যাক নাম কি করে করতে হয় তার অনেক রুলস আছে, অনেক বৃত্তান্ত জানতে হবে। আমি যেভাবে জৈব যৌগের ক্লাস করিয়ে দিয়েছি সেটা জানলেই হবে। কার্যকরী গ্রুপ দেখো, এখানে আমাদের কার্যকরী গ্রুপ দিয়েছে CHO, তাহলে CHO হলে পারে সর্বশেষে যে শব্দটা যুক্ত হয় তা হচ্ছে কি অ্যাল শব্দ যুক্ত হয়, অইজাফলা আকাল ল, অর্থাৎ অ্যাল যুক্ত হয় কখন, যখন ফাংশনাল গ্রুপ হয় এটা। তা আমাদের এখানে ফাংশনাল গ্রুপ কি আছে, এটা অ্যাল যুক্ত হচ্ছে। কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে। তিনটে কার্বন থাকলে তার জন্য হয় কি প্রোপ, তাহলে প্রোপ হয়, তার সঙ্গে অ্যাল যুক্ত হয়। আমরা জানি নামকরণের সময় কি হয়, একটা লাস্টে অ্যান বসে যায়, তার সঙ্গে অ্যাল যুক্ত হয়, তাহলে এটার সঙ্গে অ্যাল যুক্ত হলে নামটা হয়ে যাবে কি প্রোপান্যাল। ক্লিয়ার? তাহলে আমাদের অপশন এ সঠিক। বাদ বাকিগুলোতে দেখো আলাদা আলাদা আছে, প্রোপানোন আছে, ওন আছে লাস্টে, সিতে আছে ইথানল, এটা তো দুটো কার্বন হয়ে গেছে, আমাদের দরকারই নেই সেখানে যাওয়ার। বোঝা গেল কি করে করতে হবে। অসম পরমাণু হিসাবে নিম্নের যৌগটিতে কোনটি উপস্থিত আছে? অসম পরমাণু কাদের বলে? এই হাইড্রোকার্বনের, হাইড্রোকার্বন ইন জেনারেলি কার্বন এবং হাইড্রোজেন দ্বারা যুক্ত হয়, তাই এদেরকে হাইড্রোকার্বন বলে। তো কার্বন এবং হাইড্রোজেন বাদ দিয়ে যদি অন্য যে সমস্ত পরমাণু থাকবে তাদেরকে আমরা বলবো অসম পরমাণু বা হেটেরো অ্যাটম। তাহলে হেটেরো অ্যাটম বা অসম পরমাণু হিসাবে দেখতে পাচ্ছি অক্সিজেন আছে, ক্লোরিন আছে, আর বাদ বাকি সব কার্বন এবং হাইড্রোজেন আছে। তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন এবং ক্লোরিন। তাহলে এ এবং ডি এই দুটো হয়ে যাবে সঠিক। নেক্সট বলছে নিম্নলিখিত বিক্রিয়াগুলির মধ্যে কোনটি সাবান প্রস্তুতির বিক্রিয়া? তাহলে সাবান প্রস্তুত করা হয় কি করে? এস্টার, তার সঙ্গে একটা ক্ষারের বিক্রিয়া করানো হয়, করানোর ফলে যে যৌগটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি আমাদের সাবান প্রস্তুত। তাহলে সাবান প্রস্তুতির বিক্রিয়া যেটা হলো সেটা হলো অপশন ডি। দেখো এখানে একটা এস্টার নেওয়া হয়েছে, তার সঙ্গে একটা ক্ষারের বিক্রিয়া করিয়ে আমরা তৈরি করছি, বাদ বাকি কোনোটাতেই দেখো সেই বিষয়টা নেই, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। অ্যালকিন সমগণীয় শ্রেণীর প্রথম যৌগ কোনটি? তাহলে অ্যালকিন, অ্যালকিন বলেছে, অর্থাৎ CnH2n, এইটা হচ্ছে অ্যালকিন। ইন অর্থাৎ লাস্টে আছে ইন, ইন মানে হচ্ছে কার্বন কার্বন ডবল বন্ড। তাহলে কার্বন কার্বন ডবল বন্ড থাকতে গেলে তার প্রথম যৌগ যেটা হবে সেটা অবশ্যই কার্বন দুটো থাকতে হবে। তাহলে কার্বন যদি দুটো থাকে তাহলে এদিকে কটা হবে? চারটে। এটা এটা হবে প্রথম যৌগ। তাহলে এই যৌগটার নাম কি? সেটার নাম হয় ইথিন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, ইথিন। এবার এখানে একটা স্তম্ভ মিলাতে দিয়েছে, এদিকে কলাম এতে আমাদের রাসায়নিক বিক্রিয়াগুলো বলে দিয়েছে কলাম এতে, আর কলাম বিতে সেই রিয়াকশন গুলো কি ধরনের বিক্রিয়া তার নাম দিয়ে দিয়েছে। দেখো অপশন এতে যেটা রয়েছে কিছুক্ষণ আগে আমরা দেখলাম, না কিছুক্ষণ আগে না, এটা একটা আমাদের এস্টারিফিকেশন বিক্রিয়া। কেন? অ্যালকোহল তার সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে, হয়ে একটা এস্টার তৈরি হয়েছে, এটা হচ্ছে এস্টার। তাহলে এটার নাম কি? এস্টারিফিকেশন বিক্রিয়া। দেখো এস্টারিফিকেশন বিক্রিয়া কোথায় রয়েছে? এই যে অপশন 4-এ। নেক্সট যে বিক্রিয়াটা রয়েছে এই বিক্রিয়াটাও আজকে দেখেছি, সেটা একটা অ্যাডিশন রিয়াকশন বলেছিলাম। কি হয়েছিল? একটা অ্যালকিন যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছিল নিকেল অনুঘটকের উপস্থিতিতে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডিশন বিক্রিয়া। নেক্সট যেটা সানলাইটের উপস্থিতিতে যে বিক্রিয়াটা দেখলাম মিথেনের সঙ্গে, সেটা একটা ছিল সাবস্টিটিউশন রিয়াকশন, তাহলে এটা হয়ে যাবে। আর এখানে দেখো একটা অ্যাসিড রয়েছে, তার সঙ্গে একটা ক্ষারের বিক্রিয়া হচ্ছে, যেটা সফনিফিকেশন বা সাবান তৈরির বিক্রিয়া ছিল, সেটা একটা নিউট্রালাইজেশন রিয়াকশন। তাহলে ফাইনাল আমরা যে অ্যান্সার লিখবো সেটা লিখবো কি? এর সঙ্গে যাবে কত? 4, বি এর সঙ্গে যেটা যাবে সেটা যাচ্ছে, বি এর সঙ্গে যাচ্ছে 1, সি এর সঙ্গে যেটা যাবে সেটা হচ্ছে 2, আর ডি এর সঙ্গে যেটা যাচ্ছে সেটা হচ্ছে 3। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার আসবে এটা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলছে রান্না করার সময় যদি রান্নার কড়াইয়ের বাইরের দিকের নিচের অংশে কালো হয়ে যায় তার অর্থ কি? তাহলে রান্না করার সময়
আমরা দেখেছি যে রান্নার যে কড়াইটা রয়েছে তার নিচের দিক যেখানে আগুন জ্বলছিল, আগুনের সামনে যে অংশটা ছিল সেই অংশটা কালো হয়ে যায়। তার কারণ কি? মনে রাখবে, এটা হয় যে জ্বালানিটা আমরা ব্যবহার করছি সেই জ্বালানির যদি অসম্পূর্ণ দহন হয়, ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ দহন যদি না হয় তাহলে ওই ধরনের কালি পড়তে থাকে। এটাই হচ্ছে কারণ। দেখবে নর্মাল বাড়িতে যে গ্যাসটায় রান্না করা হয় সেই গ্যাসটা যখন জ্বালানো হয় সেটা ব্লু কালারে ব্লু ফ্লেমে জ্বলতে থাকে। অর্থাৎ ব্লু ফ্লেমে জ্বলতে থাকার অর্থ হলো ওই গ্যাসটা প্রপার অক্সিজেন নিয়ে জ্বলছে। যদি মাঝে মধ্যে দেখবে সেটার মধ্যে হলুদ আলো হচ্ছে, লাল আলো হচ্ছে, তার মানে বুঝতে হবে সেখানে অক্সিজেনের পরিমাণ কম বেশি হচ্ছে। সেই কারণের জন্য ওই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। তখন দেখা যাবে যে রান্নার বাসনে কালি পড়ছে। এছাড়া যখন নীল ফ্লেমে জ্বলবে তখন ওটার মধ্যে কালি পড়বে না, কারণ সেটা কার্বনের সম্পূর্ণ দহন হচ্ছে। গ্যাসটার মধ্যে কি আছে? একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনে যদি সম্পূর্ণ দহন হয় তাহলে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়, সেই জন্যে সেখানে কালি পড়ে না। যখন সেটা অসম্পূর্ণ দহন হবে তখন কিন্তু সেখানে আরো অন্যান্য যৌগ গঠিত হয়, যেগুলো গিয়ে কালি হিসাবে নিচে জমা হতে থাকে। নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এক ধরনের কার্বন গঠিত যৌগ নয়? তাহলে কার্বন গঠিত যৌগ নয় কোনটি সেটা বলতে হবে। তাহলে লিপিড, ফ্যাটের এক ধরনের গ্রুপ লিপিড, সেটাও হচ্ছে আমাদের কার্বন গঠিত যৌগ। নিউক্লিক অ্যাসিড, তার মধ্যেও কার্বন রয়েছে। কার্বোহাইড্রেট, তার মধ্যে অবশ্যই কার্বন রয়েছে। তাহলে এখানে যে যৌগটা পাচ্ছি সেটা হচ্ছে ভিটামিন, যেটা কার্বন ঘটিত যৌগ নয়। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাস। আর এই ক্লাসে এই কটা কোশ্চেনই আজকে রাখা ছিল এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এনসিইআরটি এক্সাম্পলার থেকেই নেওয়া কোশ্চেন। এর পাশাপাশি তোমাদেরকে বলবো, যাদের ডিটেলসে আরো কিছু ক্লাস করার প্রয়োজন মনে হচ্ছে তারা এই ক্লাসগুলো এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। এছাড়া প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ক্লাস তোমরা পেয়ে যাবে এবং সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা করো। যারা পিডিএফ চাইছো তাদেরকে পরিষ্কার আবারও বলছি, পিডিএফ দেওয়া সম্ভব নয়। তোমরা ক্লাস করো, করলে পারে তোমাদের পিডিএফ এর থেকে অন্তত আমি বলতে পারি ক্লাসগুলো যদি নিয়মিত করো তাহলে পারে কিন্তু তোমাদের পিডিএফ পড়ার থেকে ক্লাস কিন্তু অনেক ভালো হবে ক্লাসগুলো যদি দেখো, কারণ সেখানে অনেক ইনফরমেশন তোমরা এক্সট্রা পাবে যেগুলো পিডিএফ এর মধ্যে লেখা থাকবে না। সেই কারণে বলছি তোমরা পিডিএফ না পড়ে তোমরা ক্লাসগুলো ফলো করো, ক্লাসগুলো দেখো, তাহলেই পারে তোমাদের প্রস্তুতি সঠিকভাবে হবে। আর সবশেষে বলবো, যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদেরকে বলবো যদি কেউ নতুন হয়ে থাকো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে এইরকম ফ্রি অফ কস্ট হাই কোয়ালিটির জেনারেল সায়েন্সের ক্লাস করতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং তুমি যেভাবে শিখছো সেইভাবেই অন্যকে শিখতে সাহায্য করার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সকলের মধ্যে পৌঁছে দেওয়া তোমাদের কর্তব্য এবং তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই তোমরা অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করবে যাতে সকলে এই উপকারে উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড বাই।